আরও অনেক ছোট থেকেই রাদের আঁকাআঁকির হাত মাশাল্লাহ অনেক ভালো। সেদিন আমার বাবা একজন বীরের ছবি এঁকেছে, শহীদ আবু সাইদের ছবি এঁকেছে, একটা বাংলাদেশের ছবি এঁকেছে। আর এই পুরো ছবিটা রাত একদম নিজে নিজে এঁকেছে। রাত প্রায় সময় টিভি দেখে, বিভিন্ন ছবি দেখে, বিভিন্ন রোবট, গাড়ি, এটা সেটার ছবি এঁকে আমার কাছে নিয়ে আসে। প্রত্যেকটা ছবি ওর সুন্দর হয়, তবে এবার যে ছবিটা এঁকেছে এই ছবিটা মনে হয় যেন আমার কলিজায় গিয়ে লেগেছে। যাই হোক, অনেক আপুরাই বলছেন আপু ভিডিও কেন দেন না। আসলে ভিডিও তৈরি করার মতো ওই রকম কোনো মন মানসিকতাই এখন আর নেই। তারপরও অনেক আপুদের রিকোয়েস্টে আজকে একটা ভিডিও শেয়ার করছি। আর এটা হচ্ছে সেই দম বন্ধ করার সময়ের ভিডিও, যেই সময়টাতে মনে হচ্ছিল বেঁচে থেকেও মরে আছি। কি এক অস্থিরতা, কিভাবে যে সময়গুলো কেটেছিল বলে বুঝাতে পারবো না। ইন্টারনেট নেই, কিচ্ছু দেখতে পাচ্ছি না, কোথায় কি হচ্ছে বুঝতে পারছি না। আর এইরকম ভাবে কোনো খবর না পেয়ে ঘরেও মন টিকছে না। বাহিরে যাব তারও কোনো পরিবেশ ছিল না। বাহিরে তো দূরে থাক, ছাদ বা বারান্দাও নিরাপদ ছিল না। ওই দম বন্ধ করার সময়গুলোতে মাত্র 2 দিন আপনাদের ভাইয়া বাসায় ছিল, বাকি সময় তাকে অফিস করতে হয়েছে। সে যখন চলে যেত তখন আরেক দুশ্চিন্তায় একদম ঘিরে থাকতো সমস্ত মন। কি বলবো, কি জানাবো। এই কাহিনী শুধু আমার একার না, আমি জানি আমাদের দেশের প্রতিটা ঘরে সেম কাহিনী ছিল। তাই নতুন করে বলার কিচ্ছু নাই। যদিও কিছু টিভিতে দেখতে পেতাম না, তারপরও ধরতে গেলে সারাটা দিন টিভির সামনেই বসেছিলাম, যদি কোনো খবর পাই, যদি কিছু জানতে পারি। এই মুহূর্তগুলোতে আসলে হাড়ে হাড়ে টের পেয়েছিলাম কেন 1971 সালে মানুষ রেডিও নিয়ে বসে থাকতো। যাই হোক, সেই সময়ের একদিন সন্ধ্যায় রাত এই ছবিটা এঁকেছিল। আর ছবিটা যেমন আমার মনে গেঁথেছে ঠিক তেমনি রদুশির। তো রদুশি দেখলাম নিজেই বলছে যে দাও ভাইয়া আমি রং করে দেই। তো ছবিটা রং করে দেওয়ার পর রাত আবার নিজের নামটা পাশে লিখে দিল। এই সময়টাতে আমার বেশ গর্ব হচ্ছিল। তবে আমি যে সিনিয়র সেই বিষয়ে আমার কোনো আসলে গর্ব নেই। আমার গর্ব হচ্ছিল আমার সন্তানদের নিয়ে, এই জেনারেশন নিয়ে। আমরাই তো বলতাম মোবাইল চাপতে চাপতে এক অসুস্থ জেনারেশন তৈরি হচ্ছে, অথচ দেখেন আমরা কতটা ভুল ছিলাম। অসুস্থ না, আমরা দেখছি এক অসাধারণ জেনারেশন তৈরি হয়েছে। আমার গর্ব আমার এই জেনারেশনের সন্তানগুলোকে নিয়ে। যাই হোক, মন যতটা ভরাক্রান্তই হোক না কেন, জীবন কিন্তু কারও থেমে থাকেনি। আর আমাদের নারীদের বেলায় যেটা হয়, মনে সুখ থাকুক বা দুঃখ, যেটাই থাকুক না কেন সেটাকে নিয়েই কিন্তু সংসার এগিয়ে নিয়ে যেতে হয়। সংসারের কাজগুলো আমাদেরকেই গুছাতে হয়, স্বামী সন্তানের মুখে খাবার রান্না করে তুলে আমাদেরকেই দিতে হয়। বরাবরই আমার ঘরে সন্ধ্যার নাস্তাটা ভারী করতে হয়। ছেলে মেয়ে বলবো না, আমার নিজেরও, আমি সারাদিন না খেয়ে থাকতে পারবো, কিন্তু সন্ধ্যায় না খেয়ে থাকতে পারবো না। সন্ধ্যায় প্রায় সময় দেখা যায় এটা সেটা বাহির থেকে ভারী খাবার আনা হতো, বা আমি নিজে কিছু তৈরি করতাম বা ফ্রোজেন কিছু ভেজে নিতাম। তবে এই দিনটাতে আমার ঘরে আসলে ওইরকমভাবে কিছুই ছিল না। তো সন্ধ্যাবেলায় রাত্রদোষী যখন বলছিল যে আম্মু ক্ষুধা লেগেছে, ভাবছিলাম যে কি বানাবো বা কি খেতে দিব যাতে ওদের ক্ষুধাটা নিবারণ হয় আর কি। তো হঠাৎ করে মনে হলো যে কয়েকটা আলু কেটে নেই, একটু ফ্রেঞ্চ ফ্রাই করব। তো এই সময়টাতেই রদোষীকে বলেছিলাম যে ছোট্ট একটা ভিডিও ধরে দাও আমার ফ্রেঞ্চ ফ্রাইয়ের, কারণ আমার পেজের অনেক আপুরাই এর আগে অনেকবার আমার কাছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিটা চেয়েছিলেন। তো ভাবলাম আজকে যেহেতু তৈরি করছি ছোট্ট একটা ভিডিও ধরে রাখি। যখন ধরেছিলাম তখনও জানতাম না যে আসলে আমি এই ভিডিওটা কবে ছাড়তে পারবো বা আদৌ ছাড়তে পারবো কিনা। তারপরও করেছিলাম, কারণ কাজের মধ্যে থাকলে একটু হলেও অনেক কিছু ভুলে থাকা যায়। যাই হোক, আপুরা চাইলে আমার মতো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পারেন। অনেকেই অনেকভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করেন, তো আমি যেভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি। প্রথমেই তো দেখালাম যে আমি আলুগুলো আসলে কিভাবে কেটেছি। আমি চেষ্টা করেছি আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিতে। আমি এখানে বড় বড় দেখে কিন্তু 4টা আলু নিয়েছিলাম, আর 4টা আলুতেই দেখতেই পাচ্ছেন অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই হবে। আপনাদের ভাইয়া দেখে তো বলছিল যে রেস্টুরেন্ট থেকে তো এই যতগুলো ফ্রেঞ্চ ফ্রাই তুমি তৈরি করবে এগুলো রেস্টুরেন্টে বসে খেতে হলে তো 400-500 টাকা লেগে যেত। আসলেই কিন্তু তাই, মাঝে মধ্যেই রেস্টুরেন্টে গেলে রাত্রদোষী ফ্রেঞ্চ ফ্রাই খেতে চায়, কারণ এই খাবারটা ওদের অনেক পছন্দ। আর ঠিক ওই মুহূর্তে আমিও ফিল করি যে বাসায় বানালে তো আসলে কতগুলো এই টাকা দিয়ে বানানো যেত। যেমন আমি মাত্র 4টা আলু দিয়ে আজকে এই ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নেব।
তো প্রথমেই আমি আলুগুলোকে কেটে নিয়েছিলাম, তারপর ভালো করে ধুয়ে নিলাম। এরপর চুলাটা জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু একটু বেশি করেই তেল দিতে হবে, কারণ ফ্রেঞ্চ ফ্রাইগুলো তো পুরোটাই ডুবো তেলে ভাজতে হবে। তো চুলার উপরে তেলটা গরম হতে দিয়ে এইদিকে আমি যেই কাজটা করে নেব সেটা হচ্ছে আলু যে ধুয়ে নিয়েছিলাম পানিটা ঝরে গেছে, আর ঝরার পর আমি একটা বলে নিয়ে নিয়েছি। তারপরও কিন্তু আমি একটা কিচেন টিস্যু নিয়ে নিয়েছি। এখন এই যে ফ্রেঞ্চ ফ্রাই মানে আলু যে কেটে রেখেছি এগুলোতে ভালো করে টিস্যু দিয়ে চেপে চেপে এর গায়েও যতটা পানি ছিল সেটাও কিন্তু আমি সরিয়ে ফেলছি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি একদম ইজি, সবাই জানেন, কিন্তু যারা জানেন না তারা কিন্তু অবশ্যই এভাবে আলুর গা থেকে একদম পানিটা একদমই চেষ্টা করবেন যেন শুকনো শুকনো করে নেওয়া যায়, কারণ পানি থাকলে আবার দেখা যাবে যে ঠিকঠাক মতো মুচমুচে হবে না। তো এর মধ্যে আমি টিস্যু দিয়ে যখন পানিটা মুছে ফেলেছি তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। আর আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে কিন্তু একটু লাল মরিচের গুঁড়ো দেই, সেটা দিয়েছি। আর ক্রিস্পি হওয়ার জন্য আমি যেটা দিই সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। তো এরপর আমি এর মধ্যে উঁচু করে 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ারও দিয়ে নিয়েছি। এরপর সব কিছু একসাথে একদম ভালো করে একটু মিক্সড করে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা আরও বেশি মুচমুচে হয়, চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য। অনেকে এই জায়গায় চালের গুঁড়ো ব্যবহার করে, চাইলে সেটাও দিতে পারেন, কিন্তু আমার কাছে কর্নফ্লাওয়ারটাই মনে হয় বেশি ভালো হয়, তো আমি কর্নফ্লাওয়ারটাই দিয়ে নিয়েছি। এরপর আমি চুলাটা ডিম করে তেলটা বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। তো এরপর দেখলাম যে গরম হয়ে গেছে। তারপর আমি চুলার আঁচটা মিডিয়াম করে এরপর এর মধ্যে আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিয়েছি। তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো যখন এক এক করে সব দিয়ে দিয়েছি, আর সন্ধ্যার চা নাস্তাতেই তো ফ্রেঞ্চ ফ্রাইটা খাওয়া হবে, যার কারণে অন্য চুলাতে আমি চায়ের পানিটাও বসিয়ে দিয়েছি। এই মুহূর্তে কিন্তু আমার বাসায় আমরা 5 জন, রাত্রদোষী, আপনাদের ভাইয়া আর আমি, এছাড়াও কিন্তু সাথে আছে আমার শাশুড়ি মা। যদিও মায়ের আমার দেবরের বাসায় চলে যাওয়ার কথা ছিল, মানে আমাদের বাসায় অনেকদিন থাকার পর দেবরের বাসায় এখনও যায়নি, তো বেশ কয়েকদিন আগেই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু যেই সিচুয়েশনটা পড়ে গেছে এর কারণে মা আর যেতে পারেনি। তো মা যে যেতে পারেনি এই কারণে আমার জন্য কিন্তু ভালোই হয়েছে। যেই দম বন্ধটা ছিল, মা না থাকলে মনে হয় আরও বেশি দম বন্ধ লাগতো। যদি মা ছিল তার কারণে মায়ের সাথে কথা বলেও একটু হলেও তো শান্তি পেয়েছি। যাই হোক, কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমার চায়ের পানিতে বলক চলে এসেছিল, বেশ অনেকটা সময় ফুটেছে। তারপর আমি চা পাতা দিয়ে দিয়েছি, এখনও কিছুটা সময় ফুটিয়ে নিব। আর এইদিকে কিন্তু আমার ফ্রেঞ্চ ফ্রাইও প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু ঝরঝরে, মানে একটার সাথে আরেকটা কিন্তু লেগে যায়নি। অনেকটাই গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে, তবে আমি আরেকটু ব্রাউন করব, তার জন্য আরেকটু পরে উঠাবো। এইদিকে আমি যেই প্লেটে উঠাবো সেই প্লেটটা নামিয়ে নিয়েছি, অন্যদিকে একটা টিস্যু নিয়ে নিয়েছি যাতে করে প্লেটের উপরে টিস্যু দিব, এবং তারপর হচ্ছে আমি ফ্রেঞ্চ ফ্রাই তুলে ফেলবো। তো এই ছিল আমার ফ্রেঞ্চ ফ্রাই তৈরির রেসিপি, মানে আমি যেভাবে তৈরি করি। আর অনেক আপুরাই জানতে চেয়েছিলেন বেশ অনেকবার যেন আরেকবার আপুদের সাথে ফ্রেঞ্চ ফ্রাই তৈরির রেসিপি শেয়ার করি, তো আজকে করে দিলাম। যাই হোক, অনেক দিন পর আপুদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম, আর তার একমাত্র কারণ হচ্ছে কিছু আপুর কমেন্ট এবং মেসেজ। যারা প্রতিনিয়ত বলে যাচ্ছেন আপু আপনাকে অনেক মিস করি, আপনার ভিডিও অনেক মিস করি, আপনার ভিডিও আমার প্রতিদিন না দেখলে ভালো লাগে না। তারপর মনে হলো যে আসলে আমরা তো কেউ ভালো নেই, কেউ মনের দিক থেকে শান্তিতে নেই। তো আমার ভিডিও দেখে যদি কারো একটু ভালো লেগে থাকে সেখানেই হবে আমার সার্থকতা। আজকের ভিডিওটা সেজন্যই তৈরি করা। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।